সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলার নিয়মিত আয়োজন ডাক্তার বাড়ি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমাদের আলোচনার এমন একটি বিষয়, আমরা যদি আউটডোরে রোগী দেখতে বসি, প্রতি ৩ জনের প্রায় ১ জন রোগী এই সমস্যা নিয়ে আসে। আমাদের আজকের আলোচনার বিষয় নারীদের এক খুবই কমন সমস্যা অনিয়মিত মাসিক, এবং তার সমাধান আমরা খুঁজবো। আমাদের সাথে আজ বাংলাদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম, গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট, ইব্রাহিম কার্ডিক মেডিকেল কলেজ এবং বারডেম হাসপাতাল। সেই সাথে ম্যাডাম প্রেসিডেন্ট হিসেবে আছেন সাফক এবং প্রেসিডেন্ট ইলেক্ট ওজিএসবি। ম্যাডাম, প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। এবং আপনার সাথে আজকের প্রোগ্রাম, সেই সাথে আজকের আলোচনার টপিকটা এত গুরুত্বপূর্ণ, কারণ নারীরা কিন্তু এই সমস্যায় অনেক ভোগেন, চুপ করে থাকেন, মেনে নেন, কিন্তু আসলে সবগুলো কিন্তু সমাধান রয়েছে ম্যাডাম। সেই সমাধানগুলো আজকে আপনার কাছ থেকে আমরা জানবো। প্রথমে যেটা জানতে চাইবো ম্যাডাম, আমরা তো ভেবেই নেই যে একটা মেয়ের হয়তো প্রতি মাসে মাসে মেনস্ট্রুয়েশন কিংবা মাসিক যেটাই বলি না কেন হবে। তবে কখনো কখনো যে তারও ছন্দপতন ঘটতে পারে, তার কারণ কি, কখন বলবো অনিয়মিত, সেই বিষয়গুলো ম্যাডাম খুব সহজ করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। ঠিক আছে, আমরা চেষ্টা করব। প্রথমত বলা হচ্ছে যে অনিয়মিত মাসিক কি জিনিস। তো সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে নিয়মিত মাসিক কি। তো নিয়মিত মাসিকের বাইরে যেটা যাবে সেটা ন্যাচারালি সেটাই হচ্ছে অনিয়মিত মাসিক। তো নিয়মিত মাসিক বলতে আমরা বুঝাই যে মাসিকটা প্রতি মাসে হচ্ছে। প্রতি মাস বলতে সবার একেবারে মাসের মাথায় যে হবে এরকম নয়। আমরা বলি ২১ থেকে ৩৫ দিনের সাইকেল, মানে আমাদের ডাক্তারি ভাষায় 28 days প্লাস অর মাইনাস 7 days। আর মাসিকটা থাকবে কয়দিন, ব্লিডিংটা কতদিন থাকবে, সেটা হচ্ছে 5 প্লাস অর মাইনাস 2 days। তার মানে 3 থেকে 7 দিন পর্যন্ত যদি মাসিক রক্তস্রাব যেটা সেটা স্থায়ী হয়, তাহলে এটা হচ্ছে সাধারণ ডেফিনেশন আমাদের মাসিক চক্রের। আর একটা আমরা বলি সেটা হচ্ছে ঠিক নিয়মিত নয়, পরিমাণ। সেটা আমরা বলি যদি মেজার করা যেত তাহলে 80 ml, কিন্তু অ্যারাউন্ড 60 to 80 ml সাধারণত ব্লিডিং হয়। তো এটা 80 ml বলতে কতটুকু বুঝায়, 60 ml মানে হচ্ছে প্রায় 10 থেকে 12 চামচ, মানে চা চামচের একটা আন্দাজ মতো চা চামচের এরকম ব্লিডিং হয়। তো এটা আমরা সাধারণত বুঝি একজন মহিলা কয়টা প্যাড চেঞ্জ করছেন দিনে, সেটা দিয়ে বুঝি। তো প্যাড তো আর পুরা ভিজে না, 4 থেকে 5টা প্যাড চেঞ্জ করেন মাসে, তো সেটা একটা স্বাভাবিক ব্লিডিং। এর বাইরে যদি যায়, বিশেষ করে 7 দিনের বেশি যদি হয়, অথবা 3 দিনের কম হয় মাসিক, অথবা 21 দিনের থেকে ঘন ঘন হয়, অথবা 35 দিনের থেকে দেরি করে হয় যাদের, কিংবা যাদের একদম রেগুলার ছিল তাদের হঠাৎ করে আবার ছোট কিংবা বড় হওয়া শুরু করলো, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। তবে এর ভিতরে আমরা আরো 2টা জিনিস ইনক্লুড ধরে নেই, সঙ্গে যোগ করি। সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার মাসিক হওয়া। আরেকটা হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং, তার মানে সহবাসের পরে যদি রক্তস্রাব হয়। সেটা ঠিক অনিয়মিত মাসিকের পর্যায়ে পড়ে না, তবে আমরা এটাকে এক গ্রুপে চিকিৎসা করি। তো এটাই হচ্ছে সাধারণত। তার মানে আমরা বুঝতে পারছি যে মাসিক ঘন ঘন হতে পারে, কারো কারো 10 দিন 12 দিন পরে মাসিক হতে পারে, আবার দেখা যায় যে মাসিক হচ্ছেই না, 6 মাস 1 বছর বন্ধ থাকছে। তবে সচরাচর দেরি করে যাদের মাসিক হয় তাদের 1.5 থেকে 2 মাস পর পর দেরি করে মাসিক হয়, কিন্তু কারো কারো আবার অনেক দিন মাসিক বন্ধ থাকে। আর এর সঙ্গে যদি আমরা আরেকটা জিনিস ধরি, সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যামেনোরিয়া আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তার মানে মাসিক একেবারে বন্ধই থাকছে, মানে একজনের মাসিক হলোই না, একটা মেয়ের মাসিক হচ্ছে না। তো সেটার আবার ডেফিনেশন আছে। সেটা কিরকম, যে যদি আমরা দেখতে পাই যে শরীরে অন্যান্য বাড়তি লক্ষণগুলো ঠিক আছে, তাহলে আমরা 14 বছর বয়সকে ধরে নিব যে না, এখন আমার চিকিৎসা করতে হবে। কিন্তু তার এখনো 14 বছর হয়ে গেছে, কিন্তু এখনো বাড়ার যে লক্ষণগুলো সেগুলো হয় নাই, মাসিকও হয় নাই, সুতরাং আমরা আরেকটু দেরি করতে পারি 16 বছর বয়স পর্যন্ত। আর পোস্ট মেনোপজাল যেটা আমরা বলেছি, সেটা হচ্ছে যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও 1 বছরের মধ্যে যদি আবার মাসিক হয়ে যায়, সেটা কিন্তু আমরা একদম বন্ধ ধরবো না। তাহলে আবার মানে 6 মাস কিংবা 1 বছরের পর্যন্ত যদি এক টানা মাসিক বন্ধ থাকে, তখন আমরা সেটাকে আবার সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলি। তো এগুলো নানান রকম আছে, এগুলো আমাদের ডাক্তারি পরিভাষা। কিন্তু জারি মাসিকের এর বিয়ন্ডে, যেমন আমরা যেটা বলেছি যে 21 দিনের কম কিংবা 35 দিনের বেশি হচ্ছে, অথবা যারা একদম মাসে মাসে 28 দিনে মাসিক হয়, তারা হঠাৎ করে 7 দিন পিছিয়ে গেল, কিংবা আরেকটু পিছিয়ে গেল, আবার আর 7 দিন হচ্ছিল, দেখা গেল 9 দিন 10 দিন 12 দিন রয়ে যাচ্ছে, অথবা ঠিক মতোই হচ্ছিল, হচ্ছেই না, একদম একদিনে থেমে যাচ্ছে।
তো এই জিনিসগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। খুব আনন্দের সাথে জানাচ্ছি আসলে আমাদের আজকের প্রোগ্রামটি কিন্তু ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা ৪ টি দেশেই প্রচারিত হচ্ছে এবং এর সার্বিক প্রযোজনায় কিন্তু রয়েছেন ফারহানা হোসেন, শ্রদ্ধেয় ফারহানা হোসেন আপু, উনি নিউ ইয়র্কে রয়েছেন। তো ম্যাডাম, আপনার সাথে যেটা আমরা আরো আলোচনা করব এবং আমি দর্শকদেরকেও রিকোয়েস্ট করব, যাদের এই সমস্যাগুলো রয়েছে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু আমাদের শ্রদ্ধেয় ম্যাডামের কাছ থেকে উত্তর জেনে নিব। ম্যাডাম, এখন যেটা জানবো যে আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন সময় কিন্তু এই মাসিকের ইরেগুলারিটি অনেকটা বিভিন্ন রকম। যদি বয়স ভেদে ভাগ করি, তাহলে ম্যাডাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে হয়তো মাত্র তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তার কি মাসিকের ইরেগুলারিটিস হতে পারে কিনা? যদি হয়ে থাকে তাহলে সেটা কিরকম, কেন হয়, সেই বিষয়গুলো ম্যাডাম আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ। মানে আমরা বলি কিশোরী বয়সে যখন মাসিকটা শুরু হলো, এখন মাসিক শুরু হওয়ার বয়স কত সেটা আমি কিন্তু একটু বলেছি যে আমরা কত সাধারণত দেখা যায় যে 11 থেকে 13 বছর, অ্যারাউন্ড 13 বছরের চারিদিকে মানে আশেপাশে এই মাসিকটা শুরু হয়। তবে কারো কারো আরেকটু আগে হয়ে যেতে পারে, সেটাকে আবার বলা হয় প্রিম্যাচিওর মেনার্ক, মানে অনেক আগে মাসিক হয়ে গেল। সেটা হচ্ছে আমরা যদি 11 কিংবা 10-এর এর আগে মাসিক হয়ে যায় তখন কিন্তু আমরা এটা বলি। তো বেসিক্যালি আমরা যেটা দেখি যে শুরুর দিকে অনেকেরই মাসিকটা প্রথমে একটু অনিয়ম হয়। এটা মানে মাসিক হওয়াটা তো একটা শরীরের মানে পরিপক্ক হওয়ার, পূর্ণতা পাওয়ার লক্ষণ, তাই না? একটা মেয়ে তার জীবনে মহিলা হিসেবে তার হরমোনের যে মানে সম্পৃক্ততা, সেখান থেকে যে মা হওয়ার অ্যাবিলিটি, সেই জিনিসটারই কিন্তু গোড়াপত্তন হলো মাসিকের শুরু। তো এইটা হচ্ছে যে সে পূর্ণতা পেল কিনা সেটার লক্ষণ। তো এই যে পূর্ণতা, এটা কিন্তু একটা জটিল বিষয়, অনেক জটিল বিষয়। একটা সিস্টেম ম্যাচিওর হবে, তার সঙ্গে আরেকটা হরমোন বেরোবে, তার সঙ্গে আরেকটা বেরোবে, মানে স্টেপ বাই স্টেপ এই ঘটনা ঘটতে থাকে। সুতরাং এটা একটা টোটাল মানে একটা কোঅর্ডিনেশন আমরা ওটা বলি, যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখানে যে কোনো একটা হরমোনের আপস অ্যান্ড ডাউনস, কোনো একটা সিস্টেমের এদিক ওদিক, এরকম হলে কিন্তু দেখা যায় যে শুরুতে মাসিকের একটু অনিয়ম হতেই পারে। তো সেটা কিন্তু সবসময় প্যাথোলজিক্যাল নয়, তাই না? তো সুতরাং যখন আমাদের মেয়েরা কিংবা মায়েরা আমাদের সাথে যোগাযোগ করেন যে মাসিকটা ঠিক মতো হচ্ছে না, একটু দেরি করে হচ্ছে, কিংবা একবার দেখলাম 3 মাস হয়ে গেল আর দেখছি না, সুতরাং তখন আমরা বলি যে ঘাবড়ানোর কিছু নেই, অপেক্ষা করেন, একবার যখন হয়েছে আবার হবে। এবং সাধারণত দেখা যায় যে না, আবার নিয়মিত শুরু হয়ে গেছে। কিন্তু সে দেখা যায় যে 6 মাস 1 বছর হয়ে গেল তখনও মাসিক হচ্ছে না, কিংবা ওরকম দেরি দেরি করে হচ্ছে, কিংবা ঘন ঘন হচ্ছে, তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই সঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি যে শরীরের উপরে, মানে এটা একটা জটিল হরমোনাল সিস্টেম তো, এবং আমাদের ব্রেইন এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং যদি কোনো আমাদের উপরে কোনো মানসিক চাপ পড়ে, অথবা কোনো অ্যাকিউট ইলনেস হয়, যেমন ধরুন খুব জ্বর আসলো, তারপরে পরিবারে একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে, এইরকম, অথবা খুব একটা স্ট্রেসফুল পরীক্ষা, কিংবা খুব স্পোর্টস, একটা বড় এক্সারসাইজ, একটা মানে কি বলি, আমাদের চ্যালেঞ্জ, আমাদের যখন শরীর চ্যালেঞ্জ হয় তখন কিন্তু মাসিকের হালকা এদিক অনিয়ম হতে পারে। এটা কিন্তু ফিজিওলজিক্যাল, মানে আমাদের শরীরের রেসপন্স। সুতরাং একবার দুইবার এরকম হলে সেজন্য আমরা বলি যে খুব একটা ঘাবড়ানোর কিছু নয়। আর কিশোরীদের যেটা আমি বললাম যে হ্যাঁ, কিছুটা অনিয়ম প্রথম দিকে হতে পারে, কিন্তু এটা যদি পারসিস্টেন্ট হয়, মানে হতেই থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমরা প্রয়োজনে মেয়েদের তো আর ভিতরে পরীক্ষা করি না, ছোট বাচ্চা মেয়েদেরকে ভিতরে পরীক্ষা করি না, প্রয়োজনে একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা করি, পাররেক্টাল এক্সামিনেশন কখনো প্রয়োজন হলে করতে হতে পারে, আর হরমোন পরীক্ষা করি সাধারণত, প্লাস তার শারীরিক গঠন, ইতিহাস গ্রহণ, এগুলো আমরা সব করি। তার মানে প্রথমে তার সাথে আলোচনা করি যে স্পেশাল কোনো ফ্যাক্টর আছে কিনা, তারপরে কোনো চাপ পড়ছে কিনা, তারপরে মানে ইতিহাস আমরা যেটা বলি, তারপরে শারীরিক পরীক্ষা, এবং তারপরে কিছু ইনভেস্টিগেশন করলে সাধারণত কারণটা ধরা পড়ে। তবে কিছু কিছু কিন্তু সিরিয়াস জিনিস আছে, যেমন ধরেন মাসিক যাদের ঘন ঘন হচ্ছে, তারা বারবার যদি এরকম হয় তাহলে ডাক্তারের কাছে আসতে হবে, কারণ গাইনোকোলজিক্যাল কারণ ছাড়াও কিন্তু মাসিকের ঘন ঘন মাসিক হতে পারে, এবং কখনো কখনো এটা সিরিয়াস পর্যায়ে যেতে পারে, যেরকম ধরেন আমরা বলি আইটিপি, মানে যাদের প্লেটলেট কম থাকে, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ছোট বয়সে এটা দেখা যায়। আর ভয় পাবেন না, কিন্তু তারপরে একটা কথা বলছি যে ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সারের কিন্তু অনেক সময় পূর্ব লক্ষণ হচ্ছে মাসিকের একটু অনিয়ম দেখতে পাওয়া, মাসিক ঘন ঘন হওয়া, অতিরিক্ত হওয়া, কখনো দেরি করে হওয়া। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমি বলছি যে আমি যেমন প্রথমে খুব হালকাভাবে বললাম
সেই রকম এখানে কিন্তু খুব সিরিয়াস কথা বললাম, কিন্তু সেই জন্য আমাদের ধরে নিতে হবে যে আচ্ছা হয়েছে, আমি এক মাস 2 মাস দেখছি, কিন্তু যদি এই জিনিসটা পারসিস্ট করে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এর পিছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ লুকানো থাকতে পারে ইন এডিশন টু সেটা মনে করার কিছু নাই। ম্যাডাম অনেক ধন্যবাদ। এত সুন্দর করে বুঝিয়ে বললেন যে কখনো, কখনো হালকা ভাবেও নেয়া যাচ্ছে না। আবার কখনো আসলে খুব সামান্য বিষয় নিয়ে খুব সিরিয়াস ও হওয়া যাচ্ছে না। ব্যাপারটাকে আসলে অপটিমাইজ করতে হবে এবং যেটা বুঝতে পারছি যে ডাক্তারের পরামর্শের মতো চলাটাই এখানে আসলে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে যদি ব্যাপারটা কমপ্লিকেটেড হয়। ম্যাডামের কাছে এখন যেটা জানতে চাইবো যে ম্যাডাম আমরা তো অল্প বয়সী মেয়েদের কথা জানলাম। এখন জানবো যে রিপ্রোডাক্টিভ এইজ এর একজন নারী তিনি যদি অনিয়মিত মাসিকে ভোগেন তার পিছনে কি ধরনের কারণ থাকতে পারে? ধন্যবাদ। তো মাসিকের সব বয়সের জন্যই কতগুলো সাধারণ কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে হচ্ছে যেমন কিছু হরমোনের সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যা, এটা কিন্তু আজকাল খুব কমন। আমরা প্রায় 5 to 6% মানে শতকরা 100 জনে 5 জন এরকম মহিলাকে দেখতে পাই থাইরয়েডের সমস্যা আছে, এবং বেশিরভাগই হাইপোথাইরয়েড। মানে থাইরয়েড মানে গলার এখানে আমাদের একটা ছোট্ট গ্রন্থি আছে, সেখান থেকে খুব উপকারী একটা থাইরক্সিন নামে হরমোন বেরোয়, সেটা আমাদের শরীরে নানা কাজ করে। তার ভিতরে এই মাসিকের ব্যাপারটা, বাচ্চা পেটে আসার ব্যাপার, এগুলোর ইনফ্লুয়েন্স করে এই হরমোনটা। সুতরাং হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজমও একটা মানে সমস্যা হতে পারে, কিন্তু হাইপার থাইরয়েডিজম খুব কম হয় হাইপোথাইরয়েডিজমের তুলনায়। প্রোল্যাকটিন হরমোন, এফএসএইচ, আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কথা জানি। এগুলো হচ্ছে সাধারণ মেয়েদের যেগুলো সমস্যা আছে। এছাড়া জরায়ুর মানে গঠন যেটা, সেটা নিয়ে অ্যানাটমিক্যাল আমরা বলি যেগুলো সমস্যা আছে, সেগুলোর কারণেও কিন্তু মাসিকের অনিয়ম হতে পারে। যেমন মাসিক শুরু হওয়ার ব্যাপারে অনেক সময় পর্দা থাকে। আমি বললাম একটু আগে যে মাসিক নাও হতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় পর্দা থাকে, সেগুলো একটু সরিয়ে দেওয়া যায়। কখনো কখনো সিরিয়াস পর্যায়ে যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া একটু বয়স যাদের হয়েছে, আর একটু আগে আমি ব্লাডের সমস্যাগুলোর কথা বলেছি, এটা হচ্ছে এক্সট্রা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট সমস্যা। কিন্তু জরায়ুর সমস্যা, যেরকম জরায়ুর টিউমার, তাই না? টিউমার আমরা বলি ফাইব্রয়েড ইউটেরাস, বিশেষ করে এটা যদি বড় হয় কিংবা জরায়ুর ভিতরের অস্তর যেটা আমরা যেটাকে বলি এন্ডোমেট্রিয়াম, সেটার কাছাকাছি থাকে, তাহলে কিন্তু মাসিকের অতিরিক্ত মাসিক হতে পারে, কম হবে না, অতিরিক্ত মাসিক হতে পারে। আর আস্তর যেটা, সেটাও যদি পুরু হয়ে যায়, সেটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, সেই কারণেও কিন্তু অনেক বেশি মাসিক হতে পারে। এছাড়া যারা পিল খান, তাদের কিন্তু কখনো কখনো, ধরেন পিলটা উইথড্র করা হলো, তখন দেখা যাবে 2-1 মাস মাসিকের একটু দেরি করে হচ্ছে। সুতরাং মাসিক যেমন ঘন ঘন হওয়া, দেরি করে হয়, এগুলো কতগুলো আমরা যখন হিস্ট্রি নেই তখন এগুলো বোঝা যায় যে হরমোনের ব্যতিক্রমের কারণে অনেক সময় পিল উইথড্রল, তারপরে যারা ইঞ্জেকশন নেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, তাদেরই কিন্তু একটু হালকা মাসিকের, এটা কিন্তু আমরা প্রথমেই বুঝিয়ে বলি যে আপনার মাসিকটা হয়তো একটু দেরি করে হতে পারে কিংবা ঘন ঘন হতে পারে। তো এগুলোও কিন্তু কারণ। আপনি হয়তো, আপনাকে খুব হয়তো কাউন্সেলিং করা হয়নি, অথবা ডাক্তার যখন কথা বলেছে তখন আপনি খুব খেয়াল করে শুনেন নাই, তখন আপনার দেখা যাবে যে না, আমি পিল খেতে খেতে এরকম হয়ে গেল কেন, কিংবা ইঞ্জেকশন নিতে নিতে এরকম হয়ে গেল কেন। এটা কিন্তু যেহেতু হরমোন ব্যবহার করছি, এটা স্বাভাবিক ঘটনা। কপার টিপ পড়লে যেমন হালকা প্রথম দিকে কিছুদিন হয়তো একটু অনিয়মিত ব্লিডিং হতে পারে, এগুলো আমাদের সাধারণ, এগুলো কিন্তু ডেঞ্জারাস কিছু না, এগুলো আমরা সহজেই সামলে ফেলতে পারবো। তবে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি দেখছেন যে সিরিয়াস ঘটনার জন্য হতে পারে। যেমন আমি বললাম এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর আস্তরটা পুরু হয়ে যেতে পারে। এই পুরু হওয়ার একটা সাধারণ কারণ আছে। কোনো কোনো মাসে এমনিই হতে পারে, পলিসিস্টিক ওভারিদের একটু বেশি থাকতে পারে, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার জরায়ুর আস্তর পুরু হয়ে যাবে এবং মাসিকের অনিয়ম দেখা দিতে পারে। এছাড়া অ্যাডেনোমায়োসিস বলে একটা জিনিস আছে, মানে জরায়ুটাই বড় হয়ে যায় এবং জরায়ুর আস্তরের ভিতরে হালকা হালকা ব্লিডিং হতে থাকে। এই 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 সমস্ত ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অতিরিক্ত মাসিক হচ্ছে, অ্যাডিনোমায়োসিস, এটা আরেকটা সমস্যা। এছাড়া আমরা বেসিক্যালি আজকাল ডাক্তারি যারা পড়ি, তারা এটাকে একটা নতুন সুন্দর নামকরণ করা হয়েছে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এবং সেই ক্ষেত্রে এটার আবার নানান পাম কয়েন ক্লাসিফিকেশন আমরা বলি। আমাদের যারা ডাক্তার কিংবা ডাক্তারের স্টুডেন্টরা যদি শুনতে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন। সুতরাং আমরা বলছি যে নানান রকম কারণে হতে পারে, তাই না?
অ্যাডিনোমায়োসিস এর কারণে হতে পারে, ফাইব্রয়েডের কারণে হতে পারে, এন্ডোমেট্রিয়ামের কারণে এই সমস্ত হতে পারে, নানান রকম হরমোনাল, কন্ট্রাসেপটিভ, তারপরে ক্যান্সার যেগুলো আমরা বলছি, ইভেন জরায়ুর মুখের ক্যান্সার যেটা, সেটা প্রথম দিকে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের ফার্স্ট সিমটম হচ্ছে অতিরিক্ত সাদাস্রাব হওয়া, সঙ্গে কিন্তু মাসিক শুরু হয়ে যেতে পারে, মানে অনিয়মিত মাসিক হতে পারে, হালকা হালকা ব্লিডিং হলো আবার বন্ধ হয়ে গেলো, বিশেষ করে সহবাসের পরে মাসিক যাওয়া। এবং একটু আগে আমি বলেছি পোস্ট মেনোপজাল ব্লিডিং, যেটা অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যেটা ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু কারণগুলো আমরা খুব সিরিয়াসলি নেই। যে আমাদের কথা হচ্ছে যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি মাসিক হয় তাহলে খুব দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে, এবং আমরা ডাক্তাররা ধরে নেই যে এটা ক্যান্সার। আদার যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ করতে পারবো না যে এটা ক্যান্সার নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্বস্তিতে থাকবো না। সুতরাং আমাদের এক্সক্লুড করতে হবে যে এটা মাসিক ক্যান্সারের জন্য হচ্ছে না, তখন আমরা অন্যভাবে চিকিৎসা দিব। আর যারা হরমোন খান পোস্ট মেনোপজাল কিংবা মেনোপজের কাছাকাছি এসে, তাদের কিন্তু মাসিক হরমোনের কারণে অনিয়মিত হতে পারে। তো সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে যে ওই মহিলা হরমোন খাচ্ছেন কিনা। তো এখন আমি অনেকগুলো কারণ বলেছি, এর বাইরেও বহু কারণ আছে। তো এখন সবচেয়ে বড় হলো যে যদি আপনি একজন বিশেষজ্ঞের কাছে আসেন, ইভেন সাধারণ ডাক্তারের কাছে যান, তাহলে সে ছোটখাটো জিনিসগুলো দেখতে পারবে। আর একটা জিনিস আমি বলে রাখি, এটা আমাদের যারা আমাদের শাস্ত্রে চর্চা করেন তাদের জন্য বলছি, তারা যেন এটা প্র্যাকটিস করেন। আর যারা ডাক্তারের কাছে যাবেন তারা যেন এটা ডিমান্ড করেন যে আপনার যদি অনিয়মিত মাসিক হয় তাহলে অবশ্যই আপনার জরায়ুর মুখটা আমাকে দেখতে হবে। একটা পারস্পেকুলাম এক্সামিনেশন করা খুব জরুরি প্রয়োজন। এটা যদি আমরা ডাক্তাররা যেন কোনোভাবে এটা মিস না করি, কারণ অনেকে দেখতে দিতে চান না, কিন্তু আপনাদের কাছে সবিনয়ে নিবেদন, যেটা পরীক্ষা করতে হবে ডাক্তাররা, সেটা আমরা ইচ্ছা করে করি না, এটা একটা শাস্ত্র, ডাক্তারি একটা শাস্ত্র। আমাকে এর পরে বি, বির পরে সি, সির পরে ডি করতে হবে, এটা শাস্ত্রীয় নিয়ম, এবং এটা প্রমাণ সাপেক্ষে এই সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবং জরায়ুর মুখ দেখাটা খুব জরুরি। তো এই জরায়ুর সাইজ দেখা জরুরি। সুতরাং আপনি যদি আমাকে একটা পারভেজাইনাল এক্সামিনেশন করতে না দেন, তাহলে তো আমি আপনার রোগীর কাছে পৌঁছাতে পারবো না। এই আবেদনটা আপনাদের কাছে রইল। ধন্যবাদ। ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বলেছেন যে আসলে এই যে পারভাইজানাল এক্সামিনেশন করতে দেয়াটা অনেক সময় কিন্তু রোগীরা রাজি হন না। হয়তোবা শাই ফিল করেন, কখনো অস্বস্তিতে ভোগেন। কিন্তু আসলে এটা যে আসলে একটা পরীক্ষার একটা অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা কিন্তু আসলে বুঝতে হবে। আপনাদেরকে কিন্তু কোঅপারেট করতে হবে। ম্যাডাম সেই সাথে একটু বলতে চাচ্ছিলাম, আপনার বাসায় এসিটা একটু শব্দ করছে। যদি একটু অফ করা যেত কিংবা কমানো যেত শব্দটা, খুব ভালো হতো। ম্যাডাম কি আমাকে শুনতে পাচ্ছেন? আ অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম ম্যাডাম কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমি বন্ধ করে আসলাম আর কি, আমার বাসায় আর মানুষ নেই, আমাকে এই করতে ম্যাডাম। হলো। আ থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমরা কথা বলছিলাম আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলছিলেন রিপ্রোডাক্টিভ এজ এর কথা তো আমরা জানলাম। সেটা একটা ভয়ংকর কথাও কিন্তু আমরা জানলাম যে ক্যান্সারও কিন্তু থাকতে পারে অনিয়মিত মাসিকের কারণ। তো ম্যাডাম কখনো, কখনো যে মাসিকটা বন্ধ হয়ে গেল তখন হয়তোবা একটু ১-২ বার একটু ব্লিডিং দেখা দিল। অনেকে হয়তোবা ইগনোর করলেন, কেউ হয়তোবা খুব ভয় পেয়ে গেলেন। এই বিষয়টি কি ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরবেন? হ্যাঁ, আমি প্রথম থেকেই বলার চেষ্টা করছি যে বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণভাবে নেওয়ার দরকার নাই। যদি আপনার হালকা ১ বা ২ বার অনিয়মিত মাসিক হচ্ছে, কিন্তু আবার বছরের পর বছর মাসিক বন্ধ থাকছে কিংবা ঘন, ঘন মাসিক হচ্ছে, অতিরিক্ত মাসিক হচ্ছে, আপনি এটা গুরুত্বই দিচ্ছেন না, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ এর পিছনে হয়তো খুব হয়তো কিছুই নয়, সামান্য একটু ওষুধ খেলে কিংবা সামান্য একটা আমাদের অ্যাডভাইস শুনলে আপনি ভালো থাকবেন। কিন্তু আবার এর পিছনে একটা, ধরেন আপনার সাধারণ একটা বিষয় যে থাইরয়েডের সমস্যা আছে। আপনাদের মধ্যে অনেকেই যারা আমার কথা শুনছেন, অনেকেরই হাইপোথাইরয়েডিজম আছে। কারণ ইটস কোয়াইট কমন। আমি বলেছি ১০০ জন মহিলা যদি দেখেন তাহলে মিনিমাম ৫ জনের আছে আপনাদের থাইরয়েডের সমস্যা। আপনারা জানেন যে থাইরয়েডের সমস্যার প্রধান হচ্ছে আপনার যেটা হবে, কিছু মনে থাকবে না। অনেক কিছু ভুলে যাচ্ছেন। স্কুল পারফরম্যান্স বাচ্চাদের খুব কমে যায়। সুতরাং এই এটা গেল একটা দিক। ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হার্টের সমস্যা দিতে পারে, গায়ের চামড়ায় সমস্যা চলে আসতে পারে। সুতরাং শুধু মাসিকের নিয়ম নয়, কিন্তু এটা আমি যদি খুঁজে বের করতে পারি যে আপনার থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম আছে, সামান্য একটা বড়ি আপনি সকালবেলায় খালি পেটে খাবেন, তো আপনি একদম পারফেক্ট, খুব ভালো থাকবেন। এরকম আমাদেরকে সুযোগ দিতে হবে যে খুঁজে বের করতে যে আপনার সমস্যাটি কোথায়। হয় আদৌ সমস্যা নেই, তো আমরা আপনাকে বুঝিয়ে বলবো যে এরকম এরকম করলে আপনি ভালো থাকবেন, অথবা অপেক্ষা করেন, এটা এমনি ঠিক হয়ে যাবে। যেমন ধরেন একটা এবর্শন হয়েছে একজন মহিলার, তার শরীরে যখন একটা প্রেগন্যান্সি হয় তখন কিন্তু হরমোনের সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। মানে মাসিকটা তো আমি বলেছি যে একটা জটিল চক্র,
তাই না? একটা ওভারিয়ান চক্র চলতে থাকে, একটা এন্ডোমেট্রিয়াল ইউটেরাসের ভিতরে একটা চক্র চলতে থাকে, আমাদের শরীরে হরমোনের একটা চক্র চলতে থাকে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএইচ, লিউটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, মেইনলি এই 4টা হরমোন। এর সঙ্গে কিন্তু আবার দেখেন যে থাইরয়েড হরমোন যোগ দিবে, প্রোল্যাক্টিন যোগ দিবে, এগুলো অনেক কিছু আছে। কিন্তু এই মেইন 4টা হরমোনের আপস এন্ড ডাউনস, এটা কোথায় বাড়ছে, যখন ডিমটা শুরু হলো তখন এরকম, তারপরে যখন মাসিক হচ্ছে তখন এরকম, এরকম আমাদের হরমোনের ব্যাপার। এইটার সাধারণ চক্রে একটু আপস এন্ড ডাউনস হতে পারে। বিশেষ করে প্রেগনেন্সিতে কিন্তু এই চক্রটা একদম ব্ল্যান্ড হয়ে গেল, তখন একদম অন্যরকম হরমোনের সিস্টেম এসে গেল। তো প্রেগনেন্সি ওভার হওয়ার পরে তখন কিন্তু মাসিকটা ফিরে আসতে কারো কারো সময় লাগে। বিশেষ করে আমরা জানি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, অনেকে বাচ্চা হয়ে গেছে 6 মাস মাসিক হচ্ছে না, 1 বছর মাসিক হচ্ছে না, খুবই চিন্তিত থাকেন, হায় হায় কি হয়ে গেল, আমার মাসিক কেন বন্ধ হয়ে গেল। এটা কিন্তু ন্যাচারাল, কারণ আমাদের যে প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন হয় বাচ্চার দুধের জন্য, সেটার সাথে ইস্ট্রোজেনের একটু সম্পর্ক ভালো লাগে আর কি, মানে একটা বাড়লে আর একটা কমে। তো সুতরাং এস্ট্রোজেন তখন কম থাকে বলে তখন মাসিক হয় না। কিন্তু একটা বিষয় এখন আবার সতর্ক করে দিচ্ছি যে যাদের ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া থাকে তাদেরকে কিন্তু আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করতে বলি, কারণ এর ভিতরে আপনি আবার গর্ভধারণ করে যেতে পারেন। তো আমি যেখানে বলছিলাম সেইখানে চলে আসি যে প্রেগনেন্সি কিংবা অ্যাবর্শনের পরে তখন কিন্তু আপনার আবার এই হরমোনের সাধারণ নিয়মে কিছুটা অনিয়ম থাকতে পারে। তো এগুলো দেখেন সাধারণ ঘটনা, এটা আমাদের কাছে না আসলে তো আপনি বুঝতে পারবেন না যেটা আপনার একটু বিষয়টা কি সামান্য না সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা ডাক্তার তাদের কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের রোগ নির্ণয় করার 4টি পদ্ধতি। তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে আমাদের কাছে বলতে হবে যে আপনার সমস্যাগুলো কি কি, এবং আমরা একটার সাথে একটা কোরিলেট করি, এটার সাথে ওটার সঙ্গে। আপনি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিচ্ছেন, আপনার মাসিকের অনিয়ম, এর মধ্যে প্রেগনেন্সি হয়েছে কিনা, এটসেট্রা, হিস্ট্রি নাও আমরা যেটাকে বলি। তারপরে কিন্তু আপনাকে ফিজিক্যাল পরীক্ষা করতে হবে, আপনার হেড টু টো কিন্তু আমরা পরীক্ষা করব। আপনি যখনই আমার ঘরে ঢুকলেন তখন থেকে কিন্তু আপনাকে আমরা অবজার্ভ করা শুরু করেছি। এবং আমি অনেক পেশেন্ট ঘরে ঢোকার পরে, ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট, শুধুমাত্র ঘরে পা দিয়েছে আমি আমার 99% ডায়াগনোসিস হয়ে গেছে, দিস ইজ পেশেন্ট উইথ ব্লাড ক্যান্সার। মানে অবভিয়াস থাকে কিন্তু বোঝা যায়। বিধানচন্দ্রের কথা আমরা বলি যে উনি মানুষ দেখে ডায়াগনোসিস করতেন, একটু শার্প ক্লিনিক্যাল আই থাকলে অনেক রোগী দেখেই ডায়াগনোসিস করা যায়, তবে আমাদের ফাইনালি প্রমাণ করতে হবে। তারপরে শারীরিক পরীক্ষার কথা আমি বললাম, যে বাহ্যিক শারীরিক পরীক্ষা, পারভিশনাল এক্সামিনেশন, যেগুলো রিকোয়ার্ড পরীক্ষা সেগুলো করতে হবে। এরপরে আসবে ইনভেস্টিগেশন, এবং কোথাও কোথাও ভেরি স্পেশাল ইনভেস্টিগেশন লাগবে। এবং কখনো কখনো কিন্তু আমাদের ডায়াগনোসিস অপারেশনের পরে হয়, আমরা বলি সার্জিক্যাল ওয়ে অফ ডায়াগনোসিস পেশেন্ট। আমাদের এখন ল্যাপ্রোস্কোপি আজকাল বেরিয়েছে, সেগুলো করে আমরা ডায়াগনোসিস করি। মানে অপারেশনের পরে কিন্তু আপনার রোগ নির্ণয় হবে, আগেই নয়। কোনো কোনো জিনিস এত জটিল। তো আমার কথা হচ্ছে যে কোনোটাকে গুরুত্ব মানে একদম বারবারই বলেছি, আমার একটু অনিয়মিত মাসিক হলে ওরে বাবা ক্যান্সার হয়েছে আমি মরেছি, এটাও মনে করার কিছু নেই। আবার মাসিক হয়েই যাচ্ছে আমি গুরুত্ব দিব না। আর একটা কথা আমি বলি যে আমাদের অনেক মায়েরা আছেন, আমি খুব দুঃখের সাথে বলছি, তাদেরকে কিন্তু ডাক্তারের কাছে আনা হয় না। কারণ আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ মা অন্যের উপরে নির্ভরশীল। ওনারা পড়ালেখা করেন নাই, এটা ওনাদের দোষ নয়, কিন্তু ওনাদেরকে আমরা সেই সুযোগটা করে দিতে পারি নাই। সুতরাং সুযোগ যখন করে দিতে পারি নাই, তখন কিন্তু এখন তাদের পাশে আমাদের থাকতে হবে। সুতরাং যে মহিলা কমপ্লেইন করছেন মাসিকের অনিয়ম আছে, দয়া করে আমি পুরুষ সমাজ এবং ইভেন আমাদের মহিলা সমাজ, যারা শাশুড়ি কিংবা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকেন, যে মেয়েদের বা মায়েদের মাসিকের সমস্যা হচ্ছে, তাদেরকে আটকে না রেখে অবশ্যই ডাক্তারের কাছে দেওয়া উচিত এবং নিয়ে আসা উচিত। কারণ ভিতরে হয়তো কোনো জটিল সমস্যা রয়ে গেছে, এই মেয়েটি যদি কিছু হয়ে যায় তাহলে সংসারের বড় ক্ষতি হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। খুব কিন্তু সুন্দর বলেছেন যে আসলে এই মেয়েটি যদি কিছু হয়ে যায় সংসারে কিন্তু অনেক বড় ক্ষতি হয়। বিশেষ করে বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি সাফার করে। সবাই আসলে কষ্ট পায় কিন্তু সাফার করে কিন্তু তার সন্তানগুলো। এবং আমরা কিন্তু জানি যে এই ক্যান্সারের কথা যেটা ম্যাডাম বলছেন, ম্যাডাম আমরা আসলে চলেই আসি। সার্ভাইকাল ক্যান্সারের কথা ম্যাডাম এই প্রসঙ্গে একটু বলতে চাই। এ বিষয়ে কি ম্যাডাম আপনি কিছু বলবেন কিনা? অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে এখন বছরে প্রায় 8,000 মহিলার সার্ভাইকাল ক্যান্সার হয় অ্যারাউন্ড, এবং সমান সংখ্যক প্রায় 6 থেকে 7,000 মহিলা প্রতি বছর সার্ভাইকাল ক্যান্সারে শুধুমাত্র মারা যান। এটা কিন্তু সাংঘাতিক একটা দুঃখের বিষয়। আজকাল উন্নত বিশ্বে এত কিছু থাকার পরেও আমরা এরকম করছি, এবং পৃথিবীর অনেক দেশে এই ঘটনাটা ঘটে, বিশেষ করে অনুন্নত বিশ্ব, যেটা মানে ডেভেলপিং কান্ট্রিজ আমরা যদি বলি। তো এখন আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএন এজেন্সিজ এবং আমরা প্রত্যেকটি সরকার এখন বদ্ধপরিকর এবং
যে সার্ভাইকাল ক্যান্সার আমরা এলিমিনেশন করব, পৃথিবী থেকে বের করে দিব। কেমন ভাবে? যেভাবে কিনা স্মল পক্সকে বের করে দেওয়া হয়েছে। তো সেটা কিভাবে করা হয়েছিল? টিকা। এবং আপনারা শুনে নিশ্চয়ই অনেকে জানেন, এবং যারা জানেন না তারা আশ্বস্ত বোধ করুন যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এমন একটি ক্যান্সার, একমাত্র ক্যান্সার যার টিকা আছে। সুতরাং আমরা যদি টিকাটা নিতে পারি, এই যে দেখেন আমরা করোনার ভ্যাকসিন যারা নিয়েছি, আমি নিজে নিয়েছি, আমার কিন্তু এখন অনেক কনফিডেন্ট লাগে বাইরে যেতে। আমি জানি না অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু আগে আমার ভয় লাগতো, কিন্তু এখন কিন্তু আর যথেষ্ট সাহসের সাথে যেতে পারছি। সুতরাং ক্যান্সারের ভ্যাকসিনও নেওয়া উচিত। এটা হচ্ছে প্রিভেনশনের জন্য। আমরা যদি ক্যান্সারের ভ্যাকসিন নেই তাহলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ক্যান্সারের ভ্যাকসিন নেই আর না নেই, আমাকে জরায়ুর মুখের রসটি যেটি আছে সেটা অন্তত 3 বছর পর পরীক্ষা করতে হবে, 35 থেকে 50 বছর বয়সের আমরা যারা মহিলা আছি তাদেরকে। তো এটা গেল দ্বিতীয়। আর যদি কোনো রকম পূর্ব লক্ষণ দেখা যায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন কোথাও কোথাও কিন্তু রাস্তার মোড়ে বড় বড় মার্কেটের উপরে সাইনবোর্ড লাগানো আছে যে জরায়ুর মুখের ক্যান্সার, স্তনের ক্যান্সার বোঝার উপায় কি। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এটার নিশ্চিত চিকিৎসা আছে, আপনি একদম ভালো হয়ে যাবেন। তো সুতরাং দিস ইজ হাউ, এই পদ্ধতিতে কিন্তু আমরা এলিমিনেট করতে পারি। আমরা বলছি 90-70-90 এর একটা স্লোগান আমাদের, যে আমাদের 2030 সাল নাগাদ বাংলাদেশের, সারা বিশ্বের জন্য এটা প্রযোজ্য, যে 90% মহিলাকে টিকা দিতে হবে। শতকরা 70% মহিলাকে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনের মানে আন্ডারে আনতে হবে। আর 90% মহিলাকে, মানে আবার শতকরা 90% যেন আমাদের দেখতে হবে অবশ্যই যেন তারা ক্যান্সারের চিকিৎসা পান। তো সুতরাং এই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি এবং এটা আগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা জরায়ুর মুখের ক্যান্সার, যেখানে কিন্তু হাজার হাজার মানুষ, আর যদি সারা পৃথিবীর কথা বলি, লক্ষ লক্ষ মায়েরা মেয়েরা মারা যাচ্ছে এবং খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে। খুব কষ্ট হয়, কিন্তু অতিরিক্ত ব্লিডিং হয়, পেশাবের রাস্তা ফুটা হয়ে যায়, পায়খানার রাস্তা ফুটা হয়ে যায়, অকল্পনীয় পেইন। ক্যান্সার যারা দেখেছেন কাছ থেকে তারা জানেন। তো সেজন্য আমরা বলছি যে আমাদের সাথে একসাথ হতে হবে, এক মতে আসতে হবে। আমরা সবাই না মিলে টিম ওয়ার্ক। আপনারা সহযোগিতা করবেন, সরকার ব্যবস্থাপনা করবে, আমরা যারা ডাক্তার আছি, স্বাস্থ্যকর্মীরা আছি, তারা আপনাদের পাশে থাকবো। তাহলে অবশ্যই জরায়ুর মুখের ক্যান্সার এলিমিনেট করা সম্ভব, মানে পৃথিবী থেকে দূর করে দেওয়া সম্ভব। কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে নিতে হবে। ধন্যবাদ। ম্যাডাম অনেক ধন্যবাদ। এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন এবং সত্যিই কিন্তু বাংলাদেশে তো প্রায় ৬ থেকে ৭,০০০ নারী, মা যাই বলি না কেন আমাদের হারাতে হয় প্রতি বছর এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য, এবং বিশ্বব্যাপীও কিন্তু সেই সংখ্যা অনেক, অনেক বড় একটা সংখ্যা। প্রায় ১১ লক্ষ নারীকে কিন্তু ১১ লক্ষ নারীকে কিন্তু আমরা প্রতি বছর হারাই। শুধুমাত্র এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য যারা কিনা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। যে প্রতিরোধ করা যেত যে রোগটি, সেই রোগটির কারণে এতগুলো মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র সচেতনতার অভাবে। ম্যাডাম আপনার কাছে এখন অনেক দর্শকরা রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। কেউ বলছেন মেয়ের সাথে দেখছি, সচেতন হব, এত সুন্দর টপিক খুবই গুরুত্বপূর্ণ। আ কমেন্টে ভরে যাচ্ছে। ম্যাডাম আমি যেগুলো ক্লিনিক্যাল যে কোয়েশ্চেন গুলো রয়েছে আমি সেগুলো নিতে চাচ্ছি। আমাদের সাথে একজন অবশ্যই। দর্শক রয়েছেন। জানতে চেয়েছেন যে আমার মেয়ের বয়স ১০ বছর। মাসিক শুরু হয়েছে কিন্তু অনেক বেশি ব্লিডিং হয়। এটা কি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কিছু কিনা? যদি একটু বলতেন। ধন্যবাদ। 10 বছর বয়সে মাসিক হওয়া মানে একটু আগে হয়ে গেছে মাসিকটা, মানে মেয়েটা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়নি এখনো। সুতরাং তার জন্য কিন্তু যতটা না ফিজিক্যাল প্রবলেম, তার থেকে মানসিক প্রবলেম। মানে ওর জন্য মাসিকটা একটা অসহ্য ব্যাপার হয়ে যাচ্ছে, যে কি শুরু হলো আমার হঠাৎ করে। তো সুতরাং ওর কিন্তু ভালো কাউন্সেলিং লাগবে। আপনি বুঝান কিংবা আমাদের কাছে নিয়ে আসেন, যে কোনো স্বাস্থ্যকর্মীর কাছে, ওকে কিন্তু বুঝিয়ে বলতে হবে যে মা তোমার 13 বছর বয়সে হওয়ার কথা ছিল কিন্তু আগে হয়ে গেছে, সেটা কিন্তু কোনো দিক দিয়ে খারাপ নয়। তবে ওর যদি অতিরিক্ত মাসিক হয় তাহলে সেটা কিন্তু আরেক বিড়ম্বনা, ওর জন্য একটা বিরাট বোঝা, ওর রক্তশূন্য হয়ে যাবে, স্কুলে ঠিক মতো যেতে পারবে না। তো যদি আসলে অতিরিক্ত আমি যে অ্যামাউন্টের কথা বলেছি তার থেকে যদি বেশি হয়, যে আপনার দিনে 3টা 4টা 5টা প্যাডের বেশি নিতে হচ্ছে এবং প্যাডগুলো অতিরিক্ত ভরে যাচ্ছে, কিংবা উঠে দাঁড়ালে একদম অনেক বেশি মাসিক হচ্ছে, ঝরঝর মানে একদম ঝরঝরিয়ে পড়ছে, এরকম যদি পর্যায়ে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের পরামর্শ নিতে হবে। কারণ আমরা কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা একটু দেখার প্রয়োজন আছে।
সুতরাং আপনি ম্যাডাম আমাদের পরামর্শ নেওয়া জরুরি। অনেক ধন্যবাদ ম্যাডাম। এরকম কিন্তু প্রায় সময় দেখা যায় ছোট্ট বাচ্চা মেয়েটা শুরু হয়েছে এত বেশি ব্লিডিং সে মানসিকভাবে বিপর্যস্ত সে সাথে রক্তশূন্যতার কারণে সে কিন্তু স্কুলেও অনেক পিছিয়ে যায়। আসলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পরিবারকে তার পাশে থাকতে হবে, বুঝিয়ে বলতে হবে। ম্যাডাম যেটা কাউন্সেলিং এর কথা বললেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ম্যাডাম আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন জানতে চেয়েছেন তার মেয়ের বয়স ২১ বছর। সে পিসিও রোগী। তার মুখে অনেক লোম রয়েছে, অনেক ব্রণের সমস্যা। মাসিক অনেকদিন পর, পর হয়। শুরু হলে আর শেষ হতে চায় না, অনেকদিন থাকে। এই সমস্যার সমাধান কোথায়? আমার মেয়ের ওজন ৬০ কেজি, উচ্চতা ৫ ফুট। তো মানে ওর একদম সম্পূর্ণ এটা দেখেই বোঝা যায় যেটা মানে হিস্ট্রি থেকেই বোঝা যাচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্ট মোস্ট প্রবাবলি, কিন্তু আমাদেরকে এক্সক্লুড করতে হবে অন্যান্য আরো কিছু কারণ থাকতে পারে, তবে সচরাচর এটা থাকে। এবং এটা কিন্তু আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিন্তু বিশেষ করে এই যে বয়সে মেয়েদের বললেন তাদের কিন্তু প্রায় 7 to 10% আমরা দেখি যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে। তো এটার খুব ভালো চিকিৎসা আছে, কিন্তু খুবই ভালো চিকিৎসা আছে। আপনি যে কোনো কাছাকাছি আপনি কোথায় থাকেন যে কোনো একজন গাইনোকোলজিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ নিন, উনি কিন্তু আপনাকে এটা সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তবে সাধারণত আমরা জানি যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা একটা লাইফ লং ডিজিজ, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই, এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসা যাবে। মুখে ব্রণ থাকবে না, গায়ে লোমও থাকবে না, মেয়েটা দেখতেও সুন্দর থাকবে। আর একটু আমাদের খেয়াল রাখতে হবে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের প্রধান কারণ হচ্ছে, প্রধান কারণ এবং প্রধান চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল। তার মানে খাওয়া দাওয়া একটু সামলে নিতে হবে, ফাস্টফুড কমিয়ে দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিতে হবে, শাকসবজি ন্যাচারাল খাবারের দিকে ঝুঁকতে হবে এবং ব্যায়াম করতে হবে, শরীরকে নাড়াতে হবে, যেটা কিন্তু এই বয়সে, যেটা কিনা এই বয়সে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো হয় না। আমরা আমাদের এই বয়সের মেয়েরা জাঙ্ক ফুডের দিকে থাকে বেশি, তারা এক্সারসাইজ করার না সুযোগ আছে না উদ্দীপনা আছে, এবং আমরাও তাদের পিছনে থাকি না। আমরা মা বাবারা ওদেরকে নিয়ে হাঁটতে হবে, একটা খেলার ব্যবস্থা করতে হবে যেখানে আপনিও খেলবেন ও খেলবে, কিন্তু শরীরকে নড়তে হবে। তো এই জিনিসগুলো আপনি ইমিডিয়েটলি করতে পারেন। আর প্লিজ একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন, খুব ভালো থাকবে আপনার মেয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আরেকজন দর্শক এই বিষয়ে যে প্রশ্ন করেছেন। ম্যাডাম যাদের ওজন কম তাদের কি পিসিও হতে পারে কিনা? উত্তরটি হচ্ছে হ্যাঁ, আনফরচুনেটলি অর ফরচুনেটলি হোয়াট এভার। তো আমরা যেটা দেখতে পাই যে পিসিও তো একটা অন্যরকম অসুখ, তাই না? হাইপার ইনসুলিনিজম। আমি একটা কথা বলি, রোগা মানুষের ডায়াবেটিস হয় না, তো এটা কিন্তু ডায়াবেটিসের টাইপের একটা ওষুধ। তো সুতরাং এখানে যারা রোগা মানুষ তাদেরও হতে পারে, কিন্তু কম। আমরা যদি সাধারণ হিসাবে দেখি তাহলে পিসিওর 80%, 70 to 80% মেয়েরা ওবিজ, একটু মোটা হয়, ওভারওয়েট অথবা ওবিজ। আবার নর্মাল যাদের ওয়েট তাদেরও পিসিও হতে পারে। আর প্রায় 10% ক্ষেত্রে আমরা দেখি যে যারা লেন এন্ড থিন তাদের মধ্যেও পিসিও হতে পারে। তো সুতরাং এটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে ডায়াগনোসিসের যে পদ্ধতি আছে সেটা দিয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। জানতে চেয়েছেন ম্যাডাম আমার বয়স ৩২ বছর। আমার অ্যাবর্শন হয়েছে, ডিএনসি হয়েছে। কিন্তু এরপর থেকে আমার মাসিকটা ইরেগুলার হচ্ছে। কি করতে পারি? যদি একটু জানাতেন আমি বাচ্চা নিতে চাই। বাচ্চা কবে নিতে পারবো? এবর্শনের পরে মাসিক, আমি একটু আগেই বলেছি যে হরমোনের মানে যে নর্মাল সেটিং যে সিস্টেমটা সেটা ফিরে আসতে সময় লাগে বলে এবর্শন কিংবা বাচ্চা হওয়ার পরে মাসিকের কিছুটা অনিয়ম দেখা যেতে পারে। এখন আপনি বলেন নাই যে আপনার এবর্শন কতদিন হয়েছে। যদি আপনার ৩ মাসের বেশি উত্তীর্ণ হয়ে যেয়ে থাকে এবর্শন হয়েছে, তাহলে আপনাকে আবার আমাদের কাছে পরামর্শ নিতে হবে যে কেন অনিয়ম হচ্ছে। আর যদি ২-১ মাস হয়ে থাকে তাহলে আপনি একটু ধৈর্য ধরুন। আম তবে আমাদের যেকোনো কারণ এক্সক্লুড করতে হবে, তাই না? এবর্শন হওয়ার পরে যদি আপনার ডিএনসি হয়েছে বলেছেন, আশা করি আমরা কনফার্ম করেছি যে আপনার জ্বরের ভিতরে আর কিছু নাই। যদি সেটা পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করে প্রমাণ করা না হয়ে থাকে তাহলে সেটা হয়তো আপনাকে করতে হতে পারে যে ভ্রূণের কিছু অংশ রয়ে গেছে কিনা। সেটাও কিন্তু অনিয়মিত মাসিক হওয়ার একটি রিজন। তো সেটা যদি কাছাকাছি সময় হয় কিংবা আপনি ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকেন তাহলে অবশ্যই পরামর্শ নিন। আর আপনি কবে বাচ্চা নিতে পারবেন সেই ব্যাপারে আমরা সাধারণত বলি বেটার ৬ মাস অপেক্ষা করা একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে। কারণ আপনার শরীরটাকে কিন্তু আবার ফিরে আসতে হবে আগের জায়গায়। একদম খুব যদি আপনার তাড়াহুড়া থাকে, আপনার যদি কোনো, অনেকের আছে হাজবেন্ড বিদেশে থাকেন, তখন আমরা অন্তত ৩ মাস অপেক্ষা করতে বলি। কারণ আপনাকে শরীরটা একটু ঠিক হতে হবে। এই যে হরমোনের সিস্টেমটা সেগুলো ফিরে আসতে হবে।
আপনার উপর দিয়েও তো একটা প্রচন্ড ধকল গেছে, সুতরাং সেটা একটু সামলে নিয়ে তারপরে বাচ্চাটা নিলে ভালো হয়। আর আপনি ফলিক অ্যাসিড খাচ্ছেন কি? ফলিক অ্যাসিড শুরু করতে হবে আপনাকে, যাতে আপনার শরীরটা প্রস্তুত হয়, আপনার মানে আমাদের ডিম্বাশয় এবং ডিম্বকোষগুলো প্রস্তুত হয় ভালোভাবে, সেটার জন্য একটু ফলিক অ্যাসিড খাওয়া প্রয়োজন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন কাউসার সুলতানা জানতে চেয়েছেন যে, আমার আত্মীয়ের মাসিক হয় ১ থেকে ১.৫ বছরের গ্যাপে। ৩৪ বছর বয়স, সে সিঙ্গেল এবং তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন 70 কেজি। ব্যায়াম করছে ওজন কমানোর জন্য এবং তার থাইরয়েডের কোনো প্রবলেম নেই। সমাধান জানতে চেয়েছেন। তো থাইরয়েডের প্রবলেম নাই মানে আপনারা ডক্টর দেখিয়েছেন। তো উনি কি বলেন নাই যে কি কারণে মাসিকটা হচ্ছে না? এটাও কারণ হতে পারে, যেহেতু উনি ওভারওয়েট, সুতরাং ওনারও পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকাটা অস্বাভাবিক নয়, কারণ আমরা কিন্তু সেটাই দেখতে পাই। আর আরো কিন্তু অনেকগুলো কারণ আছে মা, সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে যে ওনার এফএসএইচ, এলএইচ হরমোন, অ্যান্টিমুলারিয়ান হরমোন, এগুলোর কি ব্যাপার, বিশেষ করে এফএসএইচ, তাই না? অনেক সময় আমরা বলি এটাকে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার। তার মানে অনেকের এটা একটা খুব জটিল, আনফরচুনেটলি খুবই জটিল ঘটনা, কারণ এই ঘটনার কোনো চিকিৎসা হয় না অনেক সময়। সেটাতে কি হয় যে আমাদের যে ডিম আসার জন্য যে ফলিকল স্টিমুলেটিং, মানে ডিমটাকে যে উদ্দীপনা করবে যে বড় হও বড় হও বড় হও, সেই হরমোনটা থাকে না কিংবা কমে যায়, মানে আই মিন বেড়ে যায়। তার মানে ডিম এফএসএইচ হরমোন অতিরিক্ত হয়ে যায়, তার মানে আমাদের যে ডিমকে উদ্দীপনা দেওয়ার যে সিস্টেমটা সেটা চলে যায়, অথবা ডিমই থাকে না। তো সুতরাং সেটা কিনা এটা এক্সক্লুড করতে হবে। এটা কিন্তু খুব রেয়ার ডিজিজ, এটা সচরাচর আমরা দেখি না, কিন্তু এটা হতে পারে। তো মানে কতগুলো কিন্তু রিজন আছে। আমি বলছি যে শাস্ত্রের কথা বলেছি, ডাক্তারি শাস্ত্র, যে আমাদের বিধি মোতাবেক হরমোনের সমস্যাগুলো, এই যে প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিয়ার গুলো হচ্ছে কিনা। তবে ১ থেকে ১.৫ বছর পর পর মাসিক হওয়া কিন্তু খুবই অস্বাভাবিক। খুব গুরুত্ব সহকারে এটার কারণটা খুঁজে বের করতে হবে। দেরি দেরি করে হচ্ছে, আমি বয়স হয়ে গেছে, আমি অবিবাহিত, বাচ্চা নিব না, সুতরাং তাতে কি হয়েছে? কিন্তু আপনার যদি আসলেই হরমোনের ঘাটতি হয়ে থাকে, তাহলে কি আপনার শরীরে হরমোন প্রয়োজন? আপনার যদি আসলে এফএসএইচ মানে আই মিন যদি কারো, আমি আপনাকে মিন করছি না, যদি কারো প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিয়ার হয়, তার কিন্তু ইস্ট্রোজেনের সমস্যা, ঘাটতি হবে, তাতে করে হাড় ক্ষয়ে যাবে অনেক কম বয়সে। সুতরাং আপনার হয়তো ইস্ট্রোজেন লাগতে পারে সঙ্গে। তো সেই জন্য আপনি একটু ডক্টর দেখান যে আপনার কেন দেরি করে হচ্ছে, সেই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, প্রয়োজনে চিকিৎসা দিতে হবে। তাহলে আপনি ভালো থাকতে পারেন একদম। হয়তো আপনি মনে করছেন এরকম, কিন্তু হয়তো দেখা যাবে না, খুবই হালকা কারণ, একটু ওষুধ দিলে আপনি ভালো থাকবেন। এবং এখানে আমি আরেকটা কারণ বলি, পিলের কথা কিন্তু অনেকে ভয় পান। জন্ম নিয়ন্ত্রণের পিল খেতে আমরা অনেকে ভয় পাই, কি যেন একটা হরমোন কি হবে না খেলে। আপনি অবাক হয়ে যাবেন যে এই যে মাসিকের অনিয়ম, যেটাকে আমরা বলছি অতিরিক্ত মাসিক হওয়া, ঘন ঘন মাসিক হওয়া, দেরি করে মাসিক হওয়া, তারপরে 60% প্রবলেমের চিকিৎসা করা যায় জন্ম নিয়ন্ত্রণের বড়ি দিয়ে। কারণ এখানে একটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন, দুইটা হরমোন একসাথে থাকে আমাদের কাছে। এই হরমোনে দেখবেন যে আপনার অনেকগুলো পিল আছে, এই পিলের ভিতরেই কিন্তু হরমোনের মাত্রা কম বেশি আছে। সুতরাং এই বাহারি জন্ম নিয়ন্ত্রণের পিলগুলো দিয়ে আমি বললাম যে প্রায় 60% অফ ইরেগুলার মেনস্ট্রুয়েশন ক্যান বি ট্রিটেড। সো সুতরাং এটাও কিন্তু একটু আমি সঙ্গে বলে দিলাম যে আমরা যদি আপনাকে পিল প্রেসক্রাইব করি, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আরেকটা জিনিস আমি এই সঙ্গে বলে রাখছি, আমরা কিন্তু কখনো কখনো মাসিক আবার বন্ধ রাখি। কোনো কোনো অসুখে আমরাই মাসিক বন্ধ করে দিই আপনার ওষুধ দিয়ে, সেখানে আমরা পিল দিয়ে বন্ধ করি কিংবা হরমোন দিব। যেমন ধরেন এন্ডোমেট্রিওসিস একটা অসুখ, তখন আমরা মাসিকটা আপনার বন্ধ করে রাখতে চাইবো, যে সেই ফাঁকে আপনার এন্ডোমেট্রিওসিসটা সেরে যাবে। তো এটা এখানে কিন্তু একটা আয়াটোজেনিক, তাই না? আমরা ওষুধ দিয়ে বন্ধ করে রাখলাম মাসিকটা, সেটাও একটা মাসিকের অনিয়ম। একটু বলে রাখলাম আপনাদের যে ভয় পাওয়ার কিছু নাই, প্রয়োজনে আমরা বন্ধ করে দিব মাসিক, কিন্তু আবার এটা ঠিক থাকবে। তারপরে আজকাল ফাইব্রয়েড ইউটেরাসের জন্য আমরা ইউলিরয়েড দিই, তখনও কিন্তু 3 মাস মাসিক, 3 মাস থেকে 6 মাস মাসিক বন্ধ হয়ে থাকে। এটাতেও ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু আবার স্ক্রিনিং করি যে আপনার সঙ্গে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা এই ওষুধ কিংবা পিলের কারণে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের প্রশ্ন তো ছিল ম্যাডাম, আমার একটি প্রশ্ন রয়েছে। প্রায় সময় ম্যাডাম শুনি আসলে রোগীরা বেশি ব্লিডিং হওয়া নিয়ে যতটা না চিন্তিত, কম ব্লিডিং হওয়া নিয়ে সেটা আরো বেশি চিন্তিত। ম্যাডাম এই কথাটা মানে এটা কথাটা ক্লিয়ার করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের অনুষ্ঠান শেষ করব। ম্যাডাম যদি একটু বলেন। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে কম মাসিক হওয়াটা
বেশি মাসিক হওয়ার থেকে কম গুরুত্বপূর্ণ। মানে আমাদের যদি ডায়াগনোসিস কথা বলেন যে কোন মাসিকের যদি অতিরিক্ত মাসিক হয় কিংবা ঘন ঘন মাসিক হয়, একদম অনিয়ম মাসিক হয়, সেটা কিন্তু আমরা বেশি গুরুত্ব সহকারে দেখব। কারণ তখন কিন্তু ক্যান্সার কিংবা এগুলোর সম্ভাবনা বেশি থাকে, অর্গানিক রিজন। আর হরমোন কিংবা অন্যান্য বিষয়ের জন্য কিন্তু ডিলেইড, মানে দেরি দেরি করে যদি মাসিক হয় তাহলে কিন্তু আমরা একটু রিল্যাক্স থাকি। কিন্তু তাই বলে কোনোটাকেই কম গুরুত্ব দেওয়া চলবে না। কারণ একে তো আপনার চিকিৎসা প্রয়োজন, সবচেয়ে বড় আপনার কারণটা খুঁজে বের করা প্রয়োজন। চিকিৎসা প্রয়োজন ২ কারণে। একটা হলো যে আপনার মাসিকটাকে নিয়মিত রাখা, যাতে আপনি হেলদি থাকেন। কারণ আপনার একটা এক্সপেক্টেড মাসিক যদি থাকে, তাহলে আপনার লাইফস্টাইল অনেক ইজি হয়ে যায় না? যে আমি জানি যে আমরা মাসের এই সময়টায় মাসিক হবে, সুতরাং আমি সেইভাবে কিন্তু প্রিপেয়ার্ড থাকি। কিন্তু যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনেক মাসিক হয়, তাদের কিন্তু একেবারে খুব খারাপ অবস্থা। অফিসে গেছেন, বাজারে গেছেন, উনি কিন্তু আর নড়তে পারছেন না। এমন ব্লিডিং শুরু হয়েছে, মানে উনি এত এম্বারাসড হয়ে যান, আমরাও দেখি, তাই না? যে সবাই দৌড়ে আসে, তখন আমরা হেল্প করি যে এই মহিলার এরকম অবস্থা হয়েছে। তো সুতরাং এই মাসিকটা যদি নিয়মিত থাকে, আমি অনেক ফিট এবং হেলদি থাকি, আমি অনেক নিশ্চিন্ত থাকি, শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকি। সুতরাং মাসিকের যদি অনিয়ম হয়, তাহলে আমাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে, সেটা কম হোক কিংবা বেশি হোক, মানে ঘন ঘন হোক কিংবা দেরিতে হোক, প্রত্যেকটাই গুরুত্ব সহকারে দেখতে হবে। কিন্তু বলে হায় হায় রে আমার মাসিক অনিয়ম হয়েছে, এখন আমার সবকিছু চলে গেছে, সেটাও মনে করার কিছু প্রয়োজন নাই। তবে একদম নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না, এটা হচ্ছে আমার কথা। এবং আমরা চিকিৎসকরা আপনাদের সাথে কাছে আছি। আর কখনো কখনো দেখবেন যাদের মাসিকের অনিয়ম থেকে, আমরা কিন্তু কাউকে কাউকে একটু দামি পরীক্ষা করতে দেই। দয়া করে আমাদের মার্জনা করবেন, কিন্তু সেটা আমাদের স্বার্থে নয়, আপনাদের স্বার্থে। আমি যদি আপনাকে হরমোন পরীক্ষা করতে দিই, ৬টি হরমোন পরীক্ষা করতে দেই, ৬,০০০ টাকা চলে যাবে আপনার। কিন্তু এটা তো আমার জন্য নয়, আপনার জন্যই। আমরা কোথাও কোথাও আছে একটু কম দামে হরমোন পরীক্ষা করা যায়, আমরা কিন্তু মানুষের আম আর্থিক অবস্থা জিজ্ঞাসা করে বলি যে আপনি একটু কষ্ট করে ওই জায়গায় যেয়ে পরীক্ষাটা করে আসেন, তাহলে হয়তো আপনাকে একটু কমে আমরা করাতে পারবো। কিন্তু আপনার কিন্তু করতে হবে প্রয়োজনে। কখনো কখনো এমআরআই করতে হয়। একটা এমআরআই করতে ১০,০০০ টাকা লাগে। ৮ থেকে ১০,০০০ টাকা লাগে। কিন্তু সেটা তো আপনার স্বার্থেই করতে হবে, মা। তো সুতরাং যদি প্রয়োজন হয় আপনাকে করতে হবে, কারণ আপনার রোগ নির্ণয়ের স্বার্থে। এবং মাসিকের অনিয়ম আমরা যদি ১ম এ শুরু হয়, আমরা একটু সাবধানেই চলবো, বোঝার চেষ্টা করব। কিন্তু যদি দেখা যায় যে না, এটা আমাকে বদার করছে, একটু বেশি সময় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই, অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের চিকিৎসা নেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আশা করব আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন অবশ্যই, সচেতনও হবেন। পরিশেষে দর্শক একটি কথাই বলতে চাইবো যে, এই অনিয়মিত মাসিকের যেমন বহু কারণ রয়েছে, সেই বহু কারণের অনেক সমাধানও রয়েছে এবং খুব সুন্দর সমাধান রয়েছে। সেই সমাধান নিয়ে কিন্তু আমরা আমাদের জীবনটাকে স্বাভাবিক করতে পারি, সুন্দর করতে পারি। তাই আসুন আমরা আমাদের যেই নারীদের যে স্বাস্থ্যের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে সচেতন হই। আর আমার বাড়িতে যেই মা রয়েছেন, তার যে স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তা নিয়েও সচেতন হই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এবং করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা মুক্ত থাকুন। আবারও দেখা হবে সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।